আরজিকর কাণ্ডের নেপথ্যে সুপারি কিলার, সুবিচার চেয়ে ধর্নায় বসার ইঙ্গিত পরিবারের। আলু রফতানি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন ওড়িশার মুখ্যমন্ত্রীর। বকেয়া সম্পত্তি কর ছাড়ের পরিমাণ অনেকটাই কমিয়ে দিল পুর নিগম। প্রকাশ্য রাস্তায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ। নদীপথে ভারতে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার হাসিনার দলের ছাত্রনেতা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন নিহতের বাবা মা। রবিবার স্পষ্টতরা জানিয়ে দিলেন এই ঘটনায় হাসপাতালের ভিতরের কেউ জড়িত আছে। আরজিকর হাসপাতালের গোটা চেস্ট ডিপার্টমেন্টকে সন্দেহের তালিকায় রাখছেন নিহত চিকিৎসকের বাবা মা। মেধাবী এই তরুণী চিকিৎসকের সুপারি দিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন নিহতের পরিবার। মেয়ের মৃত্যু সুবিচার চেয়ে সোমবার থেকে ধর্নায় বসতে পারেন নিহতের চিকিৎসকের বাবা মা। তার আভাসও মিলেছে দম্পতির কথায়। এই বিষয়ে মৃত চিকিৎসকের বাবা বলেন, টাকা দিয়ে আমার মেয়েকে যে খুন করা হয়নি তা কে বলতে পারে? যে ধরা পড়েছে তাকে সুপারি দেওয়া হয়নি তার কোনো গ্যারান্টি আছে? আমরা হাসপাতালের গোটা চেস্ট ডিপার্টমেন্টকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছি পুলিশের কাছে। মৃত চিকিৎসকের বাবা মা যখন সংবাদ মাধ্যমের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ আনছেন, ঠিক তার কিছুক্ষণ আগেই নিহতের সোদপুরের বাড়িতে তদন্তের স্বার্থে যান কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করে ময়নাতদন্তের রিপোর্ট তাদের হাতে তুলে দিয়ে তদন্তের অগ্রগতির বিষয়টি জানান। একই সঙ্গে পরিবারের থেকেও তথ্য জানতে চান অতিরিক্ত পুলিশ কমিশনার। এই প্রসঙ্গে মৃতের মা বাবা বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কাছ থেকে উনি অনেক কিছুই জানতে চেয়েছেন, তদন্তের স্বার্থে সেগুলো বলতে পারবো না। ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে নিম্নাঙ্গে অত্যাচার করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। এরপরেই আবেগঘন গলায় বিস্ফোরক অভিযোগ করেন তারা। তরুণী চিকিৎসকের মা বাবার কথায় আমরা সঠিক বিচার ও গোটা চেস্ট মেডিসিন বিভাগকে তদন্তের আওতায় দাবি জানিয়েছি। আমাদের সন্দেহ এই হত্যাকাণ্ডের পিছনে হাসপাতালের ভেতরের লোক জড়িত। আমার মেয়ে চাপে ছিল, ও বলতো আমার আর আরজিকরে যেতে ভালো লাগে না, কারণ ঠিক করে ওকে কাজ করতে দেওয়া হতো না। সিনিয়র ডাক্তাররা সহযোগিতা করতেন না, বেশি করে কাজ করানোর চেষ্টা করা হতো, যার ফলে মেয়ে চাপে থাকতো সব সময়। ওই দম্পতি আরো বলেন, মেয়েকে দিয়ে নাইট ডিউটি করানো হতো, কিন্তু রাতে ঘুমানোর নির্দিষ্ট কোনো জায়গা ছিল না ওদের। 4 জন ছেলের সঙ্গে একজন মেয়ে কি করে রাতে ডিউটি করবে? অসুবিধা তো হবেই। কর্তৃপক্ষকে জানানোর মতো ব্যবস্থাও ছিল না। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আরো অনেকেরই যোগ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন নিহত চিকিৎসকের পরিবারের সদস্যরা। এদিকে মেডিকেল পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি তাদের যে সহমর্মিতা রয়েছে তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন নিহত চিকিৎসকের বাবা মা। তাদের মতে ছাত্রদের আন্দোলনকে সম্পূর্ণ সহযোগিতা করব। ওরা যে দাবিতে আন্দোলন করছে তার সঙ্গে আমরা সহমত। অন্যদিকে বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিনে যে তদন্ত হয়েছে তা নিহতের মা বাবাকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও জানিয়েছি। পরিবারের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। পরিবার জানিয়েছে পুলিশের ওপর তাদের ভরসা আছে, সমস্ত রকম সহযোগিতা করবে। ময়না তদন্তের রিপোর্টে হস্তান্তর করা হয়েছে ওর মা বাবাকে। আলু রফতানি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই রাজ্যের মধ্যে আলু সরবরাহ যাতে স্বাভাবিক হয় সে বিষয়ে বাংলার মমতাকে অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা। আলু রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ওড়িশার মানুষ। এই অবস্থায় বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রবিবার এই বিষয় নিয়ে তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা হয়েছে তা এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর। এক্সান্ডারের এক বার্তায় জানানো হয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এদিন টেলিফোনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। আলু সরবরাহ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধও করেছেন। ওড়িশা মুখ্যমন্ত্রী সচিবালয়ের তরফে আরও জানানো হয়েছে, অতীতে দিল্লিতে দুজনের মধ্যে আলু সরবরাহ নিয়ে কথা হচ্ছিল। দিল্লিতেই আলোচনার পর ওড়িশায় আলু সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু গত কয়েকদিন ধরে আবারও সমস্যা দেখা দিয়েছে আলু সরবরাহের ক্ষেত্রে। আর তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় বার্তায় আরও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মোহন মাঝিকে। এবার দেখার দুই রাজ্যের মধ্যেই কথোপকথনের পর আদেও আলু সরবরাহ স্বাভাবিক হয় কিনা। আরজিকর হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার প্রকাশ্যে রাস্তায় এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ সামনে এলো। যে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। ঘটনায় শোরগোল পড়েছে শহর জুড়ে। পাশাপাশি এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও সরব হয়েছে চিকিৎসক মহল। জানা গিয়েছে, গত 13 জুলাই সকাল 10টা নাগাদ রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতেই এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টা করে এক ব্যক্তি। ওই মহিলা চিকিৎসক নিজেকে বাঁচানোর চেষ্টা করে, হাতে থাকা ছাতা দিয়ে ওই ব্যক্তির উপরে আঘাত করে বলেও জানা গিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেছে।
ঘটনার পর 1 মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর ওই মহিলা চিকিৎসকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে এলাকা থেকে চম্পট দেয় ওই ব্যক্তি। খবর দেওয়া হয় পুলিশে। রায়গঞ্জ থানায় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক। তবে ঘটনার 1 মাস পার হয়ে গেলেও পুলিশ দোষী ওই ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারেননি বলেই অভিযোগ আক্রান্ত ওই মহিলা চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। আরজিকর কাণ্ডের মতো শেষ পর্যায়ে না পৌঁছালে কি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে না? এমনই প্রশ্ন তুলছেন আক্রান্ত ওই মহিলা চিকিৎসক। এই বিষয়ে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয়ী সরকার বলেন, সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমাদের হাতে রয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও। এরই মাঝে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক মহিলা চিকিৎসককে দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সম্পত্তি কর জমা দেওয়ার নিয়মে বড় রদবদল এলো। বকেয়া করের উপর সুদ এবং জরিমানায় আর মোটা ছাড় মিলবে না নতুন নিয়মে। এই নিয়মের মূল দিক হলো, যতদিন বেশি কর বকেয়া থাকবে তত কম ছাড় মিলবে সুদ ও জরিমানায়। তাছাড়া নাগরিকরা যত দ্রুত বকেয়া কর জমা দেবেন তত বেশি ছাড় মিলবে সুদ ও জরিমানায়। কলকাতায় বর্তমানে সম্পত্তি কর দেন কম বেশি 9.5 লাখ নাগরিক। এর মধ্যে 3.5 লাখ থেকে 4 লাখ করদাতায় নির্দিষ্ট সময় সম্পত্তি কর জমা করেন না। নতুন নিয়ম তাদের অভ্যাসে বদল আনতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রবণতা বেশি দেখা দেয় বাণিজ্যিক ভবনগুলির করদাতাদের মধ্যে। এখন বকেয়া করের পরিমাণ প্রায় 3,500 থেকে 4,000 কোটি টাকা। এর মধ্যেই বেশ বড় অঙ্কের টাকা ফেরত পাওয়া নিয়ে আদালতে মামলা লড়ছে পুর নিগম। সেই টাকা সহজে আদায়ের বিশেষ আশা নেই। এতদিন কলকাতা কর্পোরেশনের নিয়ম অনুসারে একসঙ্গে দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর মেটালে সুদের ওপর 50% ছাড় মিলত। তার সঙ্গে জরিমানা 99% টাকাও মুকুব হয়ে যেত। এবার আর তা হবে না। কেমন এই নতুন নিয়ম? কর্পোরেশনের এক আধিকারিক বলেন, নতুন নিয়ম চালু হয়েছে, ফলে এখন কোনো করদাতা কর ফেলে রাখলে তাকে সুদ ও জরিমানা দুটোই বেশি পরিমাণে দিতে হবে। তাই দীর্ঘদিন ধরে কর না মেটানোর প্রবণতা কমবে বলেই আশা রাখছি। এই নতুন নিয়মে সম্পত্তি কর বাবদ আয় বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে বলেই আশাবাদী পুর নিগম। কোনো করদাতার কর বকেয়ার সময়কাল যদি 2 বছর পর্যন্ত হয়, সেক্ষেত্রে সুদে 50% ও জরিমানার ওপর 99% ছাড় মিলবে। কর বকেয়া 2 বছরের বেশি ও 5 বছরের কম সময়কালের জন্য হলে সুদ 45% ও জরিমানায় 75% পর্যন্ত ছাড় মিলবে। সম্পত্তি কর 5 বছরের বেশি ও 10 বছরের কম সময় যদি বকেয়া থাকে, তাহলে সেই কর মেটালে সুদে 35% ও জরিমানায় 50% ছাড় মিলবে। 10 বছরের বেশি সময় ধরে বকেয়া টাকা কর মেটানোর ক্ষেত্রে সুদে 30% ও জরিমানায় 25% ছাড় মিলবে। নতুন নিয়ম ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নাগরিকদের মধ্যে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক টালিগঞ্জের বাসিন্দা এক করদাতা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে আর্থিক সঙ্গতি না থাকায় বা অসচ্ছলতার কারণে সম্পত্তি কর বকেয়া পড়ে যায়। সেখানে সুদ ও জরিমানায় আগের মতো ছাড় থাকলে উৎসাহ পাওয়া যেত বকেয়া মেটাতে। বর্তমানে নিয়মে হয়তো একাধিক করদাতা উৎসাহ হারাবেন, তবে বাণিজ্যিক করদাতারা কর দিতে বাধ্য হবেন। তার ইতিবাচক প্রভাব কর্পোরেশন পেলেও পেতে পারে। সাধারণ করদাতাদের কাছে এই নিয়ম খুব সুখকর নয়। বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগের ছাত্রনেতা আব্দুল কাদির নামে বছর 27 এই যুবকের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। জানা গেছে, নদীপথে বাংলাদেশে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে বিএসএফ। দিন চারেক নিজেদের কাছে রাখার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য লুকিয়ে নদীপথে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছিলেন বলে বিএসএফ সূত্রে খবর। যদিও ভারতে প্রবেশের আগেই বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ধরা পড়ে যান আওয়ামী লীগের ওই ছাত্রনেতা। সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাটের 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কেন এই রাজ্যে এসেছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। আরও কেউ এভাবে এসেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ এর ইস্টার্ন কমান্ড গত 24 ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে আটক করেছে। এর পাশাপাশি 2 ভারতীয় পাচারকারী থেকে উদ্ধার করা হয়েছে গরু থেকে শুরু করে ফেন্ডিসিল। বাংলাদেশি সহ ধৃতদের সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গরু ও অন্যান্য সামগ্রীও হস্তান্তর হয়েছে। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ এর ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালাচ্ছে, যার ফলাফল হাতে নাতে পাচ্ছেন বিএসএফ কর্মী ও আধিকারিকরা। সূত্রের দাবি, শনিবার থেকে রবিবার পর্যন্ত গত 24 ঘন্টায় বিশেষ অভিযানে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয় বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। গোটা বিষয়টি দক্ষিণবঙ্গ বিএসএফ এর হেডকোয়ার্টারের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।